তোমরা এখন দেখতে পাচ্ছ যে কস্ট থিওরামের নিয়ে একটা থিওরিক্যাল লেকচার দেওয়া আছে, এটি নোট হিসেবে তোমরা লিখে নিতে পারো। ওয়েলকাম। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কস্ট থিওরি। আমরা এটা তোমরা দেখতেই পাচ্ছ উপরে কস্ট থিওরেম, বা এটাকে কস্ট বার্গেনিং থিওরিমও বলা হয়। এটি কোথা থেকে আসছে আমি আগে আসি। এটি হচ্ছে জেনারেল ইকুইলিব্রিয়াম ফর মার্কেট মাইক্রো ইকোনমিক্সের জেনারেল ইকুইলিব্রিয়ামের মধ্যে একটা কনসেপ্ট, এবং এটি কল্যাণী ইউনিভার্সিটির মধ্যে এই টপিকটা দেওয়া আছে ফোর্থ সেমিস্টার আন্ডারে। এবং এটি মাইক্রো ইকোনমিক্সের একটি কনসেপ্ট যেটা এক্সটার্নালিটিস থেকে আসছে এবং সেটা নেগেটিভ এক্সটার্নালিটিস থেকে আসছে। যখন আমরা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি নেগেটিভ এক্সটার্নালিটিস অ্যান্ড মার্কেট ফেলিওর, নেগেটিভ এক্সটার্নালিটিস কিভাবে আসছে, কিভাবে তার বৃত্তান্ত সামান্য যদি একটু প্রিকল করি, তাহলে আমরা সেখানে একটি উদাহরণ নিয়েছিলাম যে একজন ছিল ফিশ মার্কেটিং ইউনিয়ন বা ফিশ মার্কেটিং অপারেটর, যাই বলি না কেন, আর একজন ছিল প্রডিউসার, যেটা একটা ফার্মের প্রডিউসার, ফার্ম বলতে পারি না, ইন্ডাস্ট্রিয়াল প্রডিউসার, যে এমন একটি লিকুইড প্রোভাইড করে ইকোনমিতে যেটি ডাম্পিং হিসেবে আমাদের পৌঁছায় নালাতে, যে কোনো নদী বা নালাতে, এবং সেই নদী বা নালার জলে ফিশ মার্কেটিং এর যে অপারেটর সেরা মাছ ধরে। তাহলে যে দূষিত পদার্থগুলো যখন নদীতে পড়ছে, তাহলে মাছবালাদের ইফেক্টটাও তো পড়ে, সে নেগেটিভ ইফেক্ট পরিবেশের উপর প্রভাব পড়ছে, অবশ্যই পড়ছে। পলিউশন হচ্ছে কার মাধ্যমে? ওই ইন্ডাস্ট্রির মাধ্যমে। বাট সেক্ষেত্রেও আরেক দিক থেকে ভাবতে গেলে মাছবালাদেরও কিন্তু, বা মাছেদের ইউনিয়ন যে আছে, বা মাছ কালেক্টর বা মাছ সেলার যাই বলি না কেন, যে আছে ফিশ অপারেটর, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বাই দ্য অ্যাবান্ডেন্ট অফ লিকুইড যে পলিউটার। ওকে, পলিউশনের সমস্ত জিনিসগুলো নিয়ে, ফলে সেখানে একটি বিশৃঙ্খলা পরিবেশ তৈরি, এবং মার্কেটটা কি করে ডিটারমিন হয় সেটা পরিস্থিতি আসে না। সাধারণত আমরা জানি যে যখন ওয়েলফেয়ার ইকোনমিক্স বা জেনারেল ওয়েলফেয়ারে আমরা এটুকু জানি যে মার্জিনাল সোশ্যাল বেনিফিট ইকুয়াল টু মার্জিনাল সোশ্যাল বেনিফিট ইকুয়াল টু মার্জিনাল সোশ্যাল কস্ট। দ্যাটস মিন MSC আর এটা হচ্ছে MSB। এটা সবসময় ইকুয়াল হওয়ার একটা কনসেপ্ট থাকে। বাট ন্যাচারালি আমরা যে পুরনো যে উদাহরণটাতে দেখতে পেয়েছিলাম যে একটা কনসেপ্ট আমরা দেখেছিলাম, এটাকে আমরা হরাইজন্টালি করি। এটা কি? এটা হচ্ছে মার্জিনাল এক্সটার্নালিটি কস্ট বা এক্সটার্নাল কস্ট বলে। ওকে, এটাকে কি? এটা হচ্ছে মার্জিনাল প্রাইভেট কস্ট। এবং আমরা ন্যাচারালি কি জানি? মার্জিনাল প্রাইভেট কস্ট প্লাস মার্জিনাল এক্সটার্নাল কস্ট is equal to marginal social cost. Therefore, the sum of the horizontal base is now like this: marginal social cost. বোঝা যাচ্ছে কথা না? এবং এটা কি? এটা হচ্ছে মার্জিনাল সোশ্যাল বেনিফিট, দ্যাট ইজ ডিমান্ড কার্ভ, দ্যাট ইজ সাপ্লাই কার্ভ, এন্ড হিয়ার ইজ দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তাহলে ইকুইলিব্রিয়াম আউটপুট এটা, এবং প্রাইস এবং আউটপুট এটাই হবে ন্যাচারালি। বোঝা যাচ্ছে কথা না? এবার যদি আমাদের সেক্ষেত্রে কিন্তু হয় না, কে সোশ্যাল কস্ট দেবে? ন্যাচারালি এটাই হয়। আমাদের এখানে পরিস্থিতি হয় এই পজিশনে ইকুইলিব্রিয়াম আনার চেষ্টা হয়। মার্জিনাল প্রাইভেট যে কস্ট যেটা আছে, প্রাইভেট কস্ট প্লাস মার্জিনাল এক্সটার্নাল কস্টের সাম তো এটা। তাহলে মার্জিনাল প্রাইভেট কস্ট তার সাথে কি হয়? মার্জিনাল সোশ্যাল বেনিফিটের সাথে ইকুয়াল করা হয়, এবং সেই পয়েন্টে কি হয়? আউটপুট প্রডিউস করে, ন্যাচারালি জেনে রাখো, আউটপুট প্রডিউস করে।
পলিউশন কিন্তু সৃষ্টি করছে, আমি পরে আসছি ঘটনাটা। তাহলে এই ইকুইলিব্রিয়াম পজিশনে আউটপুট যত বাড়ছে তত কি হচ্ছে, পলিউশন বাড়ছে। ফলে এইখান থেকে এই পজিশনে আসতে গেলে কি হবে, আউটপুট কমবে, প্রাইস বাড়বে। চেষ্টা করবে না আউটপুট কমানো, ন্যাচারাল প্রাইস বাড়লে তার খরিদ্দার চলে যাওয়ার সম্ভাবনা আছে। অনেক ব্যাপার আছে যেটা মার্কেটের ফর্ম থেকে আমরা দেখতে পেয়েছি যে প্রাইস হেরফের করলে কি হয়। তাহলে এখানে কোয়ান্টিটি যদি আউটপুট ডিমান্ডেড যদি আমি কমিয়ে দিই, তাহলে ন্যাচারালি আমার এই কাজের গিয়ে হবে যেটা আমার ইকুইলিব্রিয়াম পজিশন বলা হয়, এটাকে ইকুইলিব্রিয়াম কন্ডিশনস। এটা আমার ইকুইলিব্রিয়াম কন্ডিশনস, যেটাকে আমি ই দ্বারা সূচিত করি। এবং দেখা এখানে যাচ্ছে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাবে কি করে, তাহলে যাবে কি করে, কে নিয়ে যাবে? এখানে হয় দুটো কেস, হয় এখানে বার্গেনিং করুক, না হয় গভর্নমেন্টের ইন্টারভেনশন, গভর্নমেন্ট ইন্টারভেনশন। ওকে, তাহলে গভর্নমেন্ট ইন্টারভেনশন বা বার্গেনিং এর মধ্যে যে কোনো একটা কনসেপ্ট আসবে। তাহলে ন্যাচারালি যদি প্রপার্টি রাইট থাকে কিসে, নদীটার উপরে, যে নদীর উপরে, রিভারের উপরে, যে নদীর উপরে বিভিন্ন নালা, সেই ডাস্ট, যে লিকুইড অতিরিক্ত প্রয়োজনীয় অতিরিক্ত, বা আমরা বলতে পারি যে যেটা আমার ডাস্টবিন বলা হয় কোনো শিল্পের, লিকুইড গুলোকে নদীতে ফেলে দেওয়া হচ্ছে। সেই নদীটা যদি বা নালাটা যদি কারোর প্রপার্টি রাইট না হয়, তাহলে দুটো কন্ডিশন আসবে। এবার যদি বলে প্রপার্টি রাইট হয়, যদি বলি নদীটা প্রপার্টি রাইট ফ্যাক্টরি বালাদের, তাহলে মাছবালারা, মাছেদের ইউনিয়ন কিছু বলতে পারো না, বরঞ্চ মাছেদের ইউনিয়নদের কাছ থেকে ইউনিয়নরা, মাছেদের যে ইউনিয়ন থাকবে তারা গিয়ে রিভারে যাতে দূষিত কম হয়, পলিউশন কম হয় রিভার, তার জন্য তাকে পে করবে। কাকে পে করবে? ফ্যাক্টরিদেরকে। কে করবে পে? ফিশ কোম্পানি। যদি প্রপার্টি রাইট কার থাকে? ফ্যাক্টরি থাকে ন্যাচারালি। যদি প্রপার্টি রাইটটা ফিশার কোম্পানি থাকে, তাহলে কি করবে? দূষিত তো ফেলছে, কে ফেলছে? আমাদের ফ্যাক্টরি তো প্রডিউস করছে না দূষিত জিনিস। তাহলে সেই দূষিত জিনিসগুলো যাতে, যেহেতু প্রপার্টি রাইট ফিশারদের, তাহলে পে করবে কে? পে করবে ফ্যাক্টরি। বলবে 1 ইউনিটের জন্য 1 ইউনিট প্রডিউস করছি, আপনাকে আমি এত দেব। যদি প্রপার্টি রাইট নদী বা নালা বা যাই বলে না কেন, তার প্রপার্টি রাইট যদি ফিশ কোম্পানি থাকে, তাহলে নিজেদের মধ্যে এইভাবে নিজেদের মধ্যে একটা পে অপশন চলে আসে, যে যার প্রপার্টি রাইট হবে আর যার প্রপার্টি রাইট নেই, মানে সরকারি নেই, তাহলে সে পে করবে। বোঝাচ্ছে কথাটা? এটা সাপোজ ফিশ কোম্পানি প্রপার্টি রাইট আছে, ফ্যাক্টরি নেই, ফ্যাক্টরি তাহলে পে করবে ফিশ কোম্পানিকে, এবং ফিশ কোম্পানিকে এইভাবে বলবে আমাকে একটু দূষিত জিনিস ফেলতে হবে, নাহলে আমার উৎপাদন হবে না, আউটপুট হবে না। এবং আউটপুট হবে না, আপনি এই টাকাটা রাখুন, আমাকে আমার দূষিত জিনিসগুলো আপনার এই নালা বা নর্দমায় ফেলতে দেন। এবার প্রশ্ন হবে, কেন দূষিত জিনিস? পলিউশন তো সবসময় নেগেটিভ এক্সটার্নালিটি হয়, তাহলে কেন ফেলতে দেবে? অ্যাকচুয়ালি এক্সটার্নালিটি আমরা মেজারমেন্ট করি মার্জিনাল বেনিফিট দেখে, মার্জিনাল সোশ্যাল বেনিফিট দেখে। যে ফ্যাক্টরি থেকে দূষিত জিনিসগুলো নালা নর্দমায় পড়ছিল, সেগুলোর এক্সটার্নাল কস্ট আছে, বুঝলাম, সেটা পলিউশনের দ্বারা মেজারমেন্ট করা যাচ্ছে। সমাজে ওটা ক্ষতি, পলিউশন হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে। বাট ওর থেকেও যদি আমি এইভাবে ধরি, পলিউশন মেজার, ওর থেকেও যদি মার্জিনাল সোশ্যাল বেনিফিটটা বেশি হয়, তাহলে তো সাপোজ ফ্যাক্টরি তো আমাকে চালাতেই হবে। তাহলে তো গভর্নমেন্ট এসেও বলবে যে না, আপনি ফ্যাক্টরি চালান, আমার অসুবিধা নাই, আপনি পলিউশন করতে পারেন, পলিউশন করেন, আমি ব্যবস্থা করছি এখানে। যদি মার্জিনাল বেনিফিটটা বেশি হয়, ন্যাচারালি ফ্যাক্টরি বন্ধ করা যায় না। এই কারণে ফ্যাক্টরি থেকে যে সব জিনিসপত্রগুলো বা উৎপন্ন হয়, সেগুলো কিন্তু মার্জিনাল সোশ্যাল বেনিফিটটা অনেকটা বেশি, যার কারণে কিন্তু মানে অ্যাভয়েড করতে পারে, ফ্যাক্টরি বন্ধ করে দিতে পারে না। এবং এই কারণে কিন্তু
নেগেটিভ এক্সটার্নালিটিসটা হচ্ছে না। তো গভর্নমেন্ট নেগেটিভ এক্সটার্নালিটিস হচ্ছে, আমি তো তাহলে বন্ধ করে দিতে পারি গভর্নমেন্ট হিসেবে, আমি যদি গভর্নমেন্ট হই তাহলে তো বন্ধ করে দিতে পারি, কিন্তু বন্ধ করা যাবে না। তার কারণ বন্ধ করা গেলে এই মার্জিনাল যে সোশ্যাল বেনিফিটটা যতক্ষণ পর্যন্ত পলিউশনে থেকে মানে সমাজের উপকারিতা বেশি হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে চালাবে, গভর্নমেন্ট পারমিশন দেবে। এটা গেল ন্যাচারালি যদি প্রপার্টি রাইট থাকে তাহলে কি করবে, নিজেদের মধ্যে একটা পে কম দিকে তাকে নিজেরা কমপ্লিট করতে পারবে। ওকে, তাহলে গভর্নমেন্ট। আর যদি কমন প্রপার্টি রাইট থাকে, কমন প্রপার্টি রাইট বলতে রিভার কমন প্রপার্টি রাইট, মানে কারোর নেই কিন্তু প্রপার্টি, ওকে, কারো সম্পত্তি না, সরকারেরই বলতে পারা যায় এটা কমন সাধারণ প্রপার্টি রাইট যদি হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের দুটো কনসেপ্ট আছে, এক হয়তো বার্গেনিং করা বা গভর্নমেন্ট ইন্টারভেনশন। এবং গভর্নমেন্ট ইন্টারভেনশন করলে কি হবে, ন্যাচারালি এইখানে কি করবে, গভর্নমেন্ট ট্যাক্স চাপিয়ে দিবে। কে ট্যাক্স চাপাবে? গভর্নমেন্ট চাপাবে। কাকে চাপাবে? ফ্যাক্টরি ওনারদেরকে ট্যাক্স চাপিয়ে কি করবে, এই যে পজিশন থেকে এই পজিশন নিয়ে আসলে আউটপুট কমবে, প্রাইস বেড়ে যাবে। বোঝাচ্ছে কথাটা? খুব সোজা জিনিস কিন্তু এখানে লোকসান কার হলো? লোকসান শুধুমাত্র বিয়ার করলো কে? ফ্যাক্টরি। মাছ গলাদের তো ভালোই হলো, তার কারণে বিনা পয়সা তারা উপকারিতা পাচ্ছে। ন্যাচারালি এইসব কারণের জন্য মার্কেটটা ফেলিওর হচ্ছে। গভর্নমেন্ট আসাতেও কিন্তু একটা বলে না পক্ষপাতিত্ব। ন্যাচারালি পলিউশনটা কে করছে? পলিউশন করছে কে? পলিউশনটা করছে ন্যাচারালি তো আমাদের পলিউশন করছে ফ্যাক্টরি। তাহলে তো পে করবে কারা? ফ্যাক্টরি করবে। কিন্তু গভর্নমেন্ট কাকে ট্যাক্স পে করছে? আমাদের ফ্যাক্টরি বালাদেরকে। কিন্তু মাছগুলোর তো বিনা পয়সা তাহলে কম প্রডিউস করবে, তাহলে মাছগুলোর তো ভালোই হলো, তাকে কোনো কিছু পে করতে হলো না, কোনো কিছু পেই করতে হলো না, অথচ সেই ইনকাম সে ভালো আরে রোজগার করতে পারবে, মাছ তুলতে পারবে, মাছ বিক্রি করতে পারবে। ফলে এখানে একটা পক্ষপাতিত্ব তৈরি হয় যদি গভর্নমেন্ট আসে, এবং ট্যাক্সটা কে বের করবে? ফ্যাক্টরি। তো ন্যাচারালি ফ্যাক্টরি কি চাইবে? বার্গেনিং করে নাও, যেহেতু ও পলিউশনটা তৈরি করছে। এই বার্গেনিং এর কনসেপ্টের জন্যই কিন্তু এসেছে কস্ট বার্গেনিং থিওরি। রোনাল্ড রস বলতে ম্যালেরিয়ার আবিষ্কর্তা। যাই হোক, রোনাল্ড কস, যেটা তোমরা দেখতে পাচ্ছ কস থিওরেম, রোনাল্ড কস 1960-এর দশকে, আমার সঠিক মনে নেই, ইউজিসির নোট বইগুলো তো খুব একটা দেয়া নেই। রোনাল্ড কস 1960-এর দশকে এটি থিওরিটা লেখেন। ওকে, এবং 90-এর দশকে রিসেন্ট 90-এর দশকে উনি কিন্তু নোবেল পান এই কস থিওরেমের জন্য, যে মার্কেটে যদি কমন প্রপার্টি রাইট থাকে তাহলে সেক্ষেত্রে কি করে মার্কেটটাকে নিজেদের মধ্যে বার্গেনিং করা হবে, সেটা কস্ট বার্গেনিং থিওরিম নামে পরিচিত। ন্যাচারালি আমরা কস্ট বার্গেনিং থিওরিম নিয়ে একটা আলোচনা করার জন্য একটা গ্রাফ আঁকবো, তার বুঝতে আমাদের সুবিধা হবে অনেক। এবং একটা জিনিস আমি বলে দেওয়া ভালো, যদি আমরা কমাতে হয়, মানে যদি পলিউশন কমায়, ন্যাচারালি যদি ফিশার মার্কেট হয়, ফিশার মার্কেটের উপর জোর, ফিশার মার্কেট নিজের জোর বেশি খাটায়, তাহলে কি করবে? পলিউশন কম করতে বলবে। আর পলিউশন কম করা মানে কি? আউটপুট কম করা। আউটপুট কম করলে কি হবে? আউটপুট কম করলে ফ্যাক্টরি কিন্তু সোশ্যাল কস্ট বাড়বে, তার কষ্ট তো তাকে বের করতে হচ্ছে না। আউটপুট যত কম হবে তত বাড়বে, এবং মার্জিনাল বেনিফিট কিন্তু কমবে, কারণ আউটপুট কমছে, তাহলে মার্জিনাল বেনিফিটও কমবে। এক্ষেত্রে কে হবে? ফ্যাক্টরি, যে আমাদের ফিশার, তারা অ্যাকচুয়ালি কনসেপ্টটা বেশি নেবে। কেন নিবে এখানে বেশি অপরচুনিটি কেন পাবে ফিশার কোম্পানি? তার একটা কারণ, ফিশার কোম্পানি কিন্তু পলিউশন করছে না, পলিউশন করছে কিন্তু ফ্যাক্টরি মালিক। যার কারণে পলিউশনের যাই দিক থেকে বেয়ার করুক, সে ফ্যাক্টরি মালিকই বেশিরভাগ চান্স বেয়ার করার। তার কারণে ফ্যাক্টরি মালিক চাইবে এখানে বার্গেনিং করা, ফিশার কোম্পানি কিন্তু না। ফিশার কোম্পানি জানে যদি গভর্নমেন্ট চলে আসে তাহলে ট্যাক্স তাকে চাপাবে, যে ফ্যাক্টরি দূষণ করছে তাকে চাপাবে, ফলে অটোমেটিকলি। বাট এখানে কি হচ্ছে, গভর্নমেন্ট যদি এটা কমন প্রপার্টি রাইটস হয়, মানে ন্যাচারালি যদি এটা ফিশার্সদেরকেই এটা ধরে নেওয়া হয়, মানে ফিশার্সদের বলতে গভর্নমেন্ট যদি আসে এবং জানে যে গভর্নমেন্ট এসে যদি কমন প্রপার্টি রাইটস ছিল, গভর্নমেন্টের অত বেশি জোর দেওয়া যাবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু যে বার্গেনিং হবে সেটা কস্ট বার্গেনিং নামে আমাদের পরিচিত। তাই ন্যাচারালি আমি একটা গ্রাফ আঁকার চেষ্টা করি, এবং সেই গ্রাফের মাধ্যমে আমরা দেখতে পারবো যে কি হচ্ছে জিনিসটা। ওকে, তাহলে দিস ইজ কি, এটা মার্জিনাল বেনিফিট অফ, এটা আমি বলে দিই, এই পিকচারটা তোমাদের
উইকিপিডিয়ায় বা গুগলে গিয়ে পিকচারে গিয়ে গুগলের অপশনে গিয়ে পিকচারে গিয়ে তোমরা এটা দেখতে পারো। মার্জিনাল বেনিফিট অফ অ্যাবেটমেন্ট। এদিকে আমরা পরিমাপ করছি অ্যাবেটমেন্ট, আর এদিকে আরেকবার লিখছি হচ্ছে ওয়েস্ট টন হিসেবে। এদিকে আমরা পরিমাপ করছি মার্জিনাল কস্ট অ্যান্ড মার্জিনাল বেনিফিট। বোঝা যাচ্ছে? বা এদিকে আমরা ওটা না বলে রুপিস বলি, রুপিস দিয়ে প্রোভাইড করছি। এবং এইখানে আমরা মার্জিনাল কস্ট অফ অ্যাবেটমেন্ট, সেটাকে আমরা রুপিসে লিখব। বোঝা যাচ্ছে কথা? রুপিস হিসেবে লিখব। এবার এই পজিশনে কি, এই পজিশনে যে মার্জিনাল সোশ্যাল ওয়েলফেয়ার বা সোশ্যাল ওয়েলফেয়ারে বলি সোশ্যাল ওয়েলফেয়ার, ওকে করে জিনিস না। এবার আমরা যে পরিমাপটা করব সেটা ন্যাচারালি এখানে একটা পরিমাপ করে নিই, যেটা বুঝতে পারবো আমাদের সুবিধা হবে। সেটা 300, ওকে, এটা 500 এবং এইটা 900। এই পজিশন যেটা এসছে এটা হচ্ছে 2100, সব রুপিসে, ওকে। এবং এই দিক থেকে আমরা যে পরিমাপটা করছি আর দিস ইজ 100। ওকে, এই পজিশনে রাখো। এবার আমাকে যে জিনিসটা নিয়ে জানতে হবে সেটা হচ্ছে এই পজিশনে আমরা কি মাপছি? অ্যাবেটমেন্ট। অ্যাবেটমেন্ট মানে ওয়েস্টটা কমানো। অ্যাবেটমেন্ট মানে কমানো। কি কমানো? পলিউশন কমানো। কি কমানো? পলিউশন কমানো। তাহলে পলিউশন অ্যাবেটমেন্ট আমরা এটা বলতে পারি। বোঝা যাচ্ছে কথা? পলিউশন অ্যাবেটমেন্ট। পলিউশন অ্যাবার্টমেন্ট। তাহলে অ্যাবার্টমেন্ট মানে কম করা, তাহলে পলিউশন কম করা। সাপোজ পলিউশন যদি কম করে তাহলে এখানে আমরা বলতে পারি এটা জিরো লেভেল, এটা হচ্ছে 100, 200, 300, 400, 500, যাই হোক আমরা এইভাবে একটু ধরে নিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে অনেকটা। হ্যাঁ, সাপোজ এই জায়গা থেকে মাপ টেনে নিই, এখানে আমরা রাখি 0, 300, তাহলে এখানে রাখবো 400, এটা 500, আর এইদিকে রাখবো 200, 100। বোঝাচ্ছে কথা? অ্যাবেটমেন্ট যত অ্যাবেটমেন্ট করবে তত কি হবে? মার্জিনাল বেনিফিটটা কম হবে এবং সোশ্যাল অ্যাবেটমেন্ট মানে কমানো, পলিউশন কমানো। পলিউশন যদি 100 ইউনিট কমায়, 100 টন, তাহলে তার পরিস্থিতি কি হবে? এইটুকু পরিমাণে থাকছে। ভালোভাবে দেখো এই পজিশন আমি তাক দিইনি, মার্জিনাল বেনিফিট একটু কমেছে, সোশ্যাল কস্ট কিন্তু বেড়েছে। যত ইউনিট কমাতে যাব না, যত কমিয়ে দেবো, এখানে কি আছে? 500 ইউনিট আমরা করে ফেলেছি এবং এখানে আমার ওয়েস্টের পরিমাণ 0 এবং ওয়েস্টের পরিমাণ এখানে 100। যত ভেবে দেখো, আর এখানে 200, যেহেতু টোটাল হবে। অ্যাবেটমেন্ট মানে কমানো, ওয়েস্ট মানে হচ্ছে এখনো পর্যন্ত তার 200টা আছে। এখানে কত হবে? ন্যাচারালি হবে 300, এখন হবে 400। বোঝাচ্ছে? এই জায়গায় পরিস্থিতিটা ভালোভাবে দেখো যে সবগুলো যোগ করলে কত হচ্ছে? 500 হচ্ছে। এইখানে হচ্ছে অ্যাবেটমেন্টের পরিমাণ সব থেকে কম, 200 পরিমাণ নেই, মানে 200 একেবারে 500 ইউনিট পুরোটাই কম করে দিয়েছে, মানে কমিয়ে ফেলেছে। অ্যাবেটমেন্ট মানে 200 কমানো, কিন্তু 500 ইউনিট কমিয়েছে। তাতে ওয়েস্ট কি হচ্ছে? 200 আছে কোথাও? 0।
যত এইদিকে হচ্ছে ওয়েস্টের পরিমাণ বাড়ছে 100, তখন এটার পরিমাণ কমছে। ভালো করে লক্ষ্য করে, এটা 100 ইউনিট ছিল অ্যাবেটমেন্ট, মানে কি খুব বেশি দূষণ কমেছে কি না, অল্প, তার জন্য ওয়েস্ট বেশি আছে। যদি দূষণ বাড়াচ্ছে, দূষণ কমাচ্ছে, ওয়েস্ট কম হচ্ছে, দূষণ কমাচ্ছে, দূষণটা পরিমাণ কমাচ্ছে, যত দেখো পরিমাণটা দেখো, দূষণ কমানোর পরিমাণ বাড়ছে, তার জন্য ওয়েস্টটা কিন্তু কমছে। এইভাবে আমরা মেজারমেন্ট করতে পারি। তো ন্যাচারালি এইখানে ধরো, এক্সাম্পলে আমি জিনিস বোঝাই, এখানে 300 অ্যামাউন্ট থেকে শুরু হয়েছে, মানেটা কি 300 অ্যামাউন্ট থেকে শুরু হয়েছে, মানে 1 ইউনিট প্রডিউস করার জন্য, 1 ইউনিট স্যাক্রিফাইস করার জন্য ফার্মকে 300 ইউনিট কমানোর প্রচেষ্টা করতে হয়, মানে 300 রুপিস। এখানে আমি যেহেতু রুপিসের পরিমাপ করেছি 1 ইউনিটের জন্য, তো ন্যাচারালি এখানে কত পাচ্ছে 2100, 300, এবং আমাদের কি এটা হচ্ছে 900 অ্যামাউন্টে যদি যায় তখন আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার হবে দুজনের ক্ষেত্রে। এটা হচ্ছে কস্ট বার্গেনিং থিওরি। আমি বলবো সবকিছু বলবো, এটা কস্ট বার্গেনিং। এবার একটু ভালোভাবে লক্ষ্য করো এই জিনিসটা। এইখানে আমার স্টার্টিং পয়েন্ট কোথায় 300, যত আমি অ্যাবেটমেন্ট বাড়াচ্ছি তত আমার কি হবে, সোশ্যাল কস্ট, মার্জিনাল যে কস্ট সেটা কি হবে, বাড়বে। কেন বাড়বে, আউটপুট কমছে, তো আউটপুট কমছে বলে তো সে বাড়ছে না। এখানে যত আমি বাড়াবো অ্যাবেটমেন্ট তত আমার মার্জিনাল বেনিফিটও কম হবে, তার কারণে আউটপুট কমাতে তার মার্জিনাল বেনিফিট কমেছে। ওকে, নেক্সট এখানে আমরা কত বের করছে, যখন এই লেভেলে অ্যামাউন্ট আছে, যেহেতু 1 ইউনিটে আছে, যেহেতু 0 থেকে স্টার্ট নেয় না, কিন্তু 1 অ্যামাউন্টে আছে, তো তাহলে এইখানে আছে কত 2100 টাকা, এবং তার মধ্যে 300 টাকা, তাহলে টোটাল কত হচ্ছে 2400 টাকা। এবং 2400 টাকার মধ্যে এটা দুজনে আছে, ফ্যাক্টরি এবং ফিশার্স কোম্পানি, এবং এদেরকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে, 1200 টাকা করে পাবে, 1200 টাকা করে তাদেরকে বের করতে হবে। ন্যাচারালি কি করবে, ন্যাচারালি চেষ্টা করবে 1200 টাকা, এই 1200 টাকা রুপিস 1200, এই 1200 টাকা দিবে, কে দিবে, ফিশার কোম্পানি দিবে। কেন দিবে তার কারণটা বলছি। ফিশার কোম্পানি দিবে, কাকে দিবে, পে করবে, গভর্নমেন্টকে, এই সরি ফ্যাক্টরিকে। এবার একটা জিনিস আমি মাথায় ভেতরে বারবার করে রাখো, যে যদি ফিশার্স কোম্পানিরা 1200 টাকা, হ্যাঁ 1200 টাকা ফিশার্স কোম্পানিরা যদি 1200 টাকা দেয়, তো ন্যাচারালি 1 ইউনিট কমানোর জন্য কত হচ্ছিল, পাচ্ছিল সে 300। তাহলে ফিশার কোম্পানি যদি বলে আপনি 1200 টাকা রাখুন, 1 ইউনিট দূষণ কম করুন, 1 ইউনিট দূষণ, তাহলে ন্যাচারালি সে তো দেখবে যে 1 ইউনিট দূষণে যদি আমার 1 ইউনিট কমাতে আমার কত পরিমাণ কম হচ্ছিল, 300 করে, 300 অ্যামাউন্টে আছে, 300 করে যদি কম হয় তাহলে ন্যাচারালি ও তো 1200 দিচ্ছে, তাহলে আমার লাভ হচ্ছে কত, তাহলে ইন্ডাস্ট্রি লাভ হচ্ছে। এখানে ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি লাভকে আমরা লিখতে পারি, প্রফিটও লিখতে পারি, বা গেইন বলতে পারি, গেইন, সেটা কত হচ্ছে 900, তাহলে আমার 1200 থেকে 300 টাকা বাদ, এটা গেল ফ্যাক্টরি দিক থেকে। এবং ফিশার্স কোম্পানিরা যেহেতু এই বেনিফিটটা যদি এই অবস্থাতে থাকে এবং তাতে অ্যাবেটমেন্টের পরিমাণ যদি 0 হয়, বোঝাচ্ছে কথা না, দূষণ কমাচ্ছে না, ওয়েস্ট প্রচুর পরিমাণে বেড়ে আছে, এটা 500 অ্যামাউন্ট কিন্তু ভেবে দেখেন, দূষণ কমাচ্ছে না, প্রচুর পরিমাণে বেড়ে আছে। তো ন্যাচারালি ফিশার কোম্পানি তো চাইবে একটু দূষণ কমাক, আমি তাহলে টাকা দিচ্ছি, তাহলে আমার বেশি করে মাছ উৎপাদন করতে পারবো। তো ন্যাচারালি কি করবে, ও দেখবে 0 অ্যামাউন্টে থেকে আমার তো অ্যাকচুয়ালি উৎপাদনই হচ্ছে না, তাহলে আমি ন্যাচারালি একটুখানি দিই, তা আমার অনেকটা পরিমাণ কি হবে, লাভ হবে। তার কারণে দেখো 1200 টাকা যদি 300টা বাদ দিই 900 টাকায় থাকে, বোঝাচ্ছে কথা। তাহলে এই লেভেলে কি হচ্ছে, ইকুইলিব্রিয়াম পজিশন হচ্ছে, যারা সোশ্যাল ইকুইলিব্রিয়াম ওয়েলফেয়ার বলতে পারি আমরা, বা সোশ্যাল ওয়েলফেয়ার বলতে পারি। এই অ্যামাউন্টে ফিশার্স কোম্পানি এবং ফ্যাক্টরি ওনার তারা এই পজিশনে একটা নির্দিষ্ট বার্গেনিং করবে, এবং বার্গেনিং এর মাধ্যমে তার নিজেরা দুজনের লাভবান হওয়ার চেষ্টা করবে। তারপরে দেখো এখানে যদি ও অ্যাবেটমেন্ট কমাতে হয়, ন্যাচারালি কমায়, তাহলে তো গভর্নমেন্ট ট্যাক্স দিয়ে কি করবে, কমানোর চেষ্টা করবে। ওকে, এবং
যার কারণে সে দেখছে না একটু তো আমি পাচ্ছি ফিশার্স কোম্পানি থেকে, তাহলে আমি 1 ইউনিট কমিয়ে দিই, আমার দূষণ করা, আমার দূষণ অ্যাবেটমেন্ট আমি কমিয়ে দিই। মানে অ্যাবেটমেন্ট মানে তো কমানো, দূষণ কমানো, আমি অ্যাবেটমেন্টের পরিমাণ একটু বাড়াই। ওকে, এটা ছিল ফ্যাক্টরি ওনারদের থিঙ্কিং। ফিশার্সরা দেখছে আমি তো কিছু করতেই পারছি না, ইনকাম দূষণের পরিমাণে মাছরা বা মাছ চাষ হচ্ছে না, তাই ন্যাচারালি আমিও ওকে একটু টাকা দিই, তাহলে আমার প্রচুর পরিমাণে ইনকাম হবে। এই দিক থেকে দেখতে গেলে এটা কার, এটা হচ্ছে ফ্যাক্টরির দিক থেকে দেখছি। কেন দেখছি? তার কারণ ফ্যাক্টরিরাই কিন্তু পলিউশন সৃষ্টি করে, মাছওয়ালারা না। এইভাবে নিজেদের মধ্যে একটা বার্গেনিং করে অ্যাট দ্য প্রাইস অফ 900 সে 900 টাকায় কিন্তু ইকুইলিব্রিয়াম পজিশন আনবে। এবং যেখানে 300 লেভেল অ্যাবেটমেন্ট থাকবে এবং 200 লেভেল ওয়েস্ট থাকবে, তাতে কি হচ্ছে? ওকে তাকে কমাতে হচ্ছে না পুরোপুরি, ট্যাক্স আনতে কমাতে হবে ন্যাচারালি। এবং ট্যাক্স পড়লে কি হবে? ট্যাক্স পড়লে শুধু কোম্পানিওয়ালাকে পড়বে, ফ্যাক্টরি ওনারদেরকে পড়বে, ফিশার্সদেরকে পড়বে না। এবং ফিশার্স ফ্যাক্টরি ওনাররা কি ভাবছে যে আমাকে তো 1200 টাকা দিচ্ছে ফিশার্স কোম্পানি, তাই না? 1200 টাকা দিচ্ছে, তাহলে আমি করি, তাহলে আমি 1200 টাকা দিলে তো আমার লাভ হচ্ছে, আমি 900 এই অ্যামাউন্টটা করি, তাহলে আমি তো পাচ্ছি। এবং এই অ্যামাউন্টটা করলে ওর অ্যাবেটমেন্টের পরিমাণ কত? 300 যাচ্ছে, কিন্তু ওয়েস্টের পরিমাণ কত? যে 200। তাহলে ওয়েস্ট যেহেতু এত কম, তাহলে ফিশার্স কোম্পানির জন্য এখানে লাভ হচ্ছে। বোঝাচ্ছে কথাটা? এর ফলে দুটো দিক থেকে কিন্তু বার্গেনিং করে যে কস্ট বার্গেনিং থিওরিটা প্রোভাইড করা হয়। ন্যাচারালি এটাই হচ্ছে কস্ট বার্গেনিং থিওরি। খুব কঠিন বাক্যের না, চেষ্টা করে বোঝার। আর বইগুলো পড়ো, পিন্ডিকের বইয়ে এটার ব্যাপারে একটু দেওয়া আছে এবং ইন্টারনেট পড়ে বুঝতে পারা যাবে। আশা করি আজকের মতো এইটুকুই। পরের ক্লাসে আমরা অন্য ভিডিও নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।